আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে আছে? আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার ছেলে যখন মারা গেছে, সেই ছেলের জানাজায় গিয়ে একটা ভাষণে চিৎকার করে বলছিল, 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। পুরনো কথা কেন জাগাইলাম? এই যে দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চিৎকার করে করে এরপর বরদোয়া করছিল। ওই দলটার সবকিছু এমন ভাবে নিচিন্ন হয়ে গেছে যে পৃথিবীতে আওয়ামী লীগ নামে কোনো দল ছিল, একদম নিচিন্ন হয়ে গেছে। কারো মুখে শুনবেন না, কারোর কানে শুনবেন না, কোনো জায়গায় একটা পোস্টার দেখবেন না, তার মানে একদম নিচিন্ন হয়ে গেছে, সেটা না? তো এই কথাগুলো আমি এখন কেন বলতেছি? এই যে স্বপন আহমেদের সাথে তৌহিদ আফ্রিদির একটা দ্বন্দ্ব অনেক আগে হয়েছিল, ফেসবুকে পুরো সরাসরি হয়েছিল এগুলো নিয়ে। তো ব্যক্তিগতভাবে আমি স্বপন আহমেদকে অত ভালো চিনি না, সে এডিটিং করে, মাঝে মাঝে দুই একটা ভিডিও আসে, আমি ভিডিওগুলো দেখি। তো আমার কথা হচ্ছে যে ওই ছেলেটার সাথে যখন দ্বন্দ্ব হয়েছিল তখন বলছে, ভাই আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেন। আর আফ্রিদি ভাই, আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমার তো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, আমার লাইফটা নষ্ট হয়ে যাবে, আমার সংসার, আমার ফ্যামিলি, আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। আমি জানি আমার এক ছোট্ট একটা ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। ও বলছে, না কোনো ক্ষমা হইবে না, তোরে আমি বলছি জেলের ভাত খাওয়াবো, তোরে আমি জেলের ভাত খাওয়াবো। তো বলছে, ভাই আমার সাথে এত জুলুম করেন না ভাই, আল্লাহ কিন্তু আছে, আল্লাহ কিন্তু দেখে। পরের জন্য গর্ত খুললে একদিন সেই গর্তে নিজের পড়তে হয়। আল্লাহ, আমি যদি বাঁচতে থাকি, আল্লাহ কিন্তু এই বিচার দেখাইবে। তো স্বপন আহমেদ কিন্তু কোনো বলি না, কোনো দরবেশও না। দেখেন ভাই, আল্লাহ তাআলা কাউরে ছাড়িয়ে দেন। আমার এতটুকু বয়সে আমার জীবন থেকে এতটুকু শেখা শেষ যে আল্লাহ কেউ ছাড়িয়ে দেয় না। মানুষের বরদোয়া মানে কত কার্যকর হইতে পারে আপনি একটু ভাবেন। তো সেই স্বপন আহমেদের দোয়া আজকে কবুল হয়ে গেছে। তৌহিদ আফ্রিদি এখন জেলে, যে কোনো কারণে হোক, যে কোনো মাধ্যমে হোক, এখন আছে তো জেলে। ও মনে করেন কবে ছাড়া পাইবে, কি করবে, কেউ ছাড়ানোর জন্যও নাই, কারণ ওর দল নাই, ক্ষমতা নাই, হাউন আঙ্কেল নাই। তো আমরা আমাদের এখন বর্তমান যে ক্ষমতাবান দলগুলো আছে তাদের শেখা উচিত যে কি করলে দেশটা ভালো চলবে। মূলত দেশটা তো ভালো চলেই না, ঠিক আছে? যে দলই ক্ষমতায় আসে সে দলই দুর্নীতির চেয়ারে যেন বসে, ক্ষমতার চেয়ারে না, দুর্নীতির চেয়ারে বসে। একটা কথা আছে যে দুর্নীতি ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ না পর্যন্ত আমি নিজে ওই দুর্নীতি করি, ঠিক আছে? যখন অন্য ব্যক্তি দুর্নীতি করে তখন আমার কাছে ওইটা দুর্নীতি মনে হয়, যখন অন্য ব্যক্তি করে তখন আমার কাছে ওইটা দুর্নীতি মনে হয়, কিন্তু ওই দুর্নীতি যখন আমি করব তখন আমার কাছে দুর্নীতি মনে হবে না। তো আমার কাছে দুর্নীতিকে দুর্নীতি মনে হয় না দেখেই কিন্তু আমি দুর্নীতি করি, বিষয়টা বুঝতে পারছি। তো আমাদের হাতে এখনো সময় আছে, সামনে নির্বাচন। আমি বলতে চাই, যখনই নির্বাচন হবে আমাদের এখনো সিদ্ধান্ত নিতে হইবে, ভাবতে হইবে যে কারে ভোটটা দিলে দেশটা একটু আগাইবে। আমি এতটুকু শিওর যে আমি প্রথম এই নতুন ভোটার এবছর, তো আমি শিওর যে আমি যদি কাউরে ভোট দেই অবশ্যই আমি 100% করবো। 1%ও যদি সন্দেহ থাকে, ঠিক আছে, যে ওই লোকরে ভোট দিলে আমার ভোটটা পচে যাবে, তাহলে আমি কাউরে ভোট দিব না। বুঝতে পারছি? আমি ভোট দিব না, আমার ভোট পৌঁছুক, আমি ভোট দিব না। আমি অন্ততপক্ষে এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারবো যে ওই যে দলটা দুর্নীতি করছে আমি ওরে ভোটই দিই নাই। আমি এতটুকু করতে মানে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি ওর সাপোর্ট করি নাই, সহযোগিতাও করি নাই। ওরে একটা ভোট দিয়ে ওই দলটা দুর্নীতি করতেছে, ওরে একটা ভোট দিয়ে আমি ওরে হয় দিছি, আমিও এখন ওই দুর্নীতিতে সামিল। একজন চুরি করতেছে আর একজন পাহারা দিতেছে দরজায় দাঁড়াইয়া, চোরেরে যেন কেউ না দেখে, গৃহস্থ যেন না আসে। তো ওই উভয় ব্যক্তি সমান চোর। তো এই জন্য সামনে ভোট আসবে, ইলেকশন আসবে। আমি বলতেছি না যে আপনি বিএনপির ভোট দিবেন না, জামাতের ভোট দিবেন না, চরমনাইয়ের ভোট দিবেন না। আমি বলতেছি যদি শিওর হন, বিন্দুমাত্র সন্দেহ থাকে যে ওই দলটা দুর্নীতি করবে, তাহলে ভোটই দিবেন না আপনি, ঠিক আছে? এইভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। ধরেন বাংলাদেশে 18 কোটি জনতা এখন ভোট হয়েছে, সবাই দুর্নীতি দ্বারাইছে, 18 কোটি জনতা কেউ ভোট দিল না। তখন বুঝতে পারবে মানুষ শিখবে, ঠিক আছে, যে কেন মানুষ ভোট দিতেছে না। বিষয়টা বুঝাইতে পারতেছে?
তো একটু একটু করে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি এই মাঝে মাঝে ভিডিওতে আমি বলি যে আমার দেশ যেরকম চলতেছে এরকম যদি চলতে থাকে, আমার কাছে যদি কোনো দিন টাকা হয় আমি দেশ ছেড়ে দেবো। কারণ আমি চাই না এই দুর্নীতিযুক্ত একটা দেশে, ধর্ষণযুক্ত একটা দেশে, খুনিযুক্ত একটা দেশে আমার ছেলে সন্তান বড় হোক। বুঝতে পারতেছি? কারণ আমার একটা ছেলে, আমার একটা মেয়ে স্কুলে যাইবে, ঠিক আছে, আল্লাহ না করুক, ঠিক আছে, এইরকম চলতে থাকলে আমি বাবা হয়ে কেমনে কনফার্ম হবো যে আমার মেয়েটা স্বাধীনতায় আছে, মানে আমার মেয়েটা ঠান্ডা মাথায় স্কুলে যাইতে পারবে, ঠিক আছে, এটা আমি কেমনে ভাববো? আজকাল মানে এগুলো ভিডিওতে বলা যায় না, একটু একটু বাচ্চারা ধর্ষণ হয়ে যায়। বাংলাদেশে সবচেয়ে বেশি, আপনি যদি গণহার দেশ হিসাবে, দেশের সাইজ হিসাবে সবচেয়ে বেশি বাংলাদেশে কিন্তু ধর্ষণ হয়েছে বেশি। তো আমার কথা হচ্ছে ভাই, এখনও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। আর যদি ভিডিও ভালো লাগে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। যদি মনে করেন যে আমার ভিডিওগুলো মানুষের উপকার হবে তাহলে শেয়ার করতে পারেন, আর যদি মনে করেন উপকার হবে না তাহলে বাদ দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।